Welcome back with another new MCU movie. I know আপনারাও আমার মতো ডেডপুল অ্যান্ড উলভারিনের পর এমসিইউর ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ ওয়ার্ল্ড মুভিটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। ফাইনালি অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে 14 তারিখ মুভিটি মুক্তি হয়ে গেছে। মুভিটি দেখার পর আপনারা মুভিটি কেমন ছিল, তাহলে আমি এক কথায় বলবো জাস্ট মাইন্ড ব্লোয়িং। বিশেষ করে আমার অনেক দিন পর হালকে বড় পর্দায় দেখে মনের মধ্যে একটি অন্য ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল, তা সেটা সবুজ কালারের পরিবর্তে রেড কালারে হওয়ার পরেও। বকবক না করে, আপনাদের মূল্যবান সময় না নষ্ট করে চলুন মেইন ভিডিওতে জাম্প করা যাক। মুভিটির শুরুতেই আমরা জেনারেল থান্ডারবোল্ট রসকে দেখতে পাই। দ্য ইনক্রেডিবল হাল্ক মুভি দেখেছেন আই থিঙ্ক, তারা তো খুব ভালোভাবেই জেনারেল রসকে চেনেন। এত বছর পর সামহাও জেনারেল রস আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে। সেদিন রস হোয়াইট হাউসে ঢোকার পর দেশবাসীর জন্য প্রথম ভাষণ দেওয়ার আগে তার মেয়ের জন্য অপেক্ষা করছিল। ভাষণ দেওয়ার আগে রস যখন তার অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে চায় আমার মেয়ে কি আসেনি, তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় তার মেয়ে আসে। এই কথা শোনার পর রসের মন খারাপ হয়ে যায়। সে তখন বুঝতে পারে তার মেয়ে এখনো তার উপর রাগ করে আছে। তার মেয়ে তার উপর কেন রাগ করে আছে আই থিঙ্ক তা তো সবাই জানে। সো যাই হোক, জেনারেল রস তার প্রথম ভাষণে দেশবাসীকে বলে আপনারা সবাই আমাকে ভোট দিয়ে এই দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই হয়তোবা জানেন আমেরিকা সহ সম্পূর্ণ পৃথিবীকে ধ্বংস করার জন্য অনেকবার এলিয়েন পৃথিবীর ওপর আক্রমণ করেছে। আবার অনেক সময় সেলেস্টিয়াল অবজেক্ট আমাদের পৃথিবীর মধ্য থেকে বেরিয়ে আসে। আমেরিকা বা পৃথিবীর দিকে যে কোনো বিপদ আসুক না কেন, আমি আপনাদেরকে কথা দিলাম আপনাদেরকে আমি সেই বিপদের মোকাবেলা করব। এর পরের সিনে টিভিতে বলা হচ্ছিল আজ থেকে 16 বছর আগে জেনারেল রস এবুমিনেশন আর হাল্কের সাথে যা করেছে সে সব কিছু ভুলে দিও। আমেরিকার মানুষ তাকে প্রেসিডেন্ট হিসেবে সিলেক্ট করেছে। যেহেতু থান্ডারবল রস এখন ইউএস এর প্রেসিডেন্ট, তাই তাকে ফ্যালকনের সাথে মিলে কাজ করতে হবে। কিন্তু সবাই তো জানেনি নতুন ক্যাপ্টেন আমেরিকার সাথে থান্ডার রসের অনেকদিন আগে থেকেই ঝামেলা চলছে। এখন দেখা যায় তার আগে তাদের দুইজন সব ঝামেলা মিটিয়ে নতুন ভাবে সবকিছু শুরু করতে পারে কিনা। টিভিতে এসব কথা শুনে ফ্যালকন একটি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনেমা আমাদের একটি ল্যাবকে দেখানো হয়। যেই ল্যাবের মধ্যে এক্সপেরিমেন্ট করে হাল্ক আর অ্যাডমিশনকে তৈরি করা হয়েছিল। সো যাই হোক, এর পরের সিনেমা আমাদের সোজা 5 মাস ফিউচারে নিয়ে যাওয়া হয়, যেখানে আমাদের টুরিস্ট নামের একজন ইউএস আর্মি অফিসারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেদিন টুরিস্টকে একটি মিশন পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। হোয়াইট হাউস থেকে তাদেরকে জানানো হয়েছিল মেক্সিকোর একটি জায়গায় কিছু মাফিয়া মিলে একটি পার্সেলকে জাপানে পাচার করে দিচ্ছে। সেই পার্সেলের কি আছে তারা তা কেউই জানে না। তাদের মিশন হলো সেই পার্সেলটি জাপান যাওয়ার আগে হোয়াইট হাউসে ফিরিয়ে নিয়ে আসা। ইউএস আর্মির একটি স্কোয়াড সেখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাওয়ার কারণে সেখানে ক্যাপ্টেন আমেরিকাকে পাঠিয়ে দেওয়া হয়। ক্যাপ্টেন আমেরিকা যখন যাচ্ছিল তখন তার আর টুরিস্টের মধ্যে কথোপকথন শুনে আমরা বুঝতে পারি তার আগে থেকে পরিচিত ফ্যালকন শব্দের চাইতে বেশি গতিতে এখানে আসার কারণে সেই শক ওয়েভটি আসলে এখানে এসে হিট করেছে। শক ওয়েভটি হিট করার পর এই সুযোগে ফ্যালকন একে একে তাদের সবাইকে মারতে শুরু করে। অন্যদিকে ততক্ষণে টুরিস্ট সেই মাফিয়াদের হাত থেকে প্যাকেজটিকে উদ্ধার করে ফেলে। ফ্যালকনের স্যুট সাকসেসফুল ভাবে ইউজ করতে পেরে টুরিস্ট খুশিতে একদম আত্মহারা। তারপরের সিনে আমরা প্রেসিডেন্ট রসকে দেখতে পাই। প্রেসিডেন্ট রস তখন তার ওয়াইফের কবরে ফুল দিতে আসছিল। তখনই টুরিস্ট তাকে ফোন করে জানায় তাদের মিশন সাকসেস হয়েছে আর তারা সেই পার্সেলটিকে হোয়াইট হাউসে পাঠিয়ে দিয়েছে। এই কথা বলে টুরিস্ট ফ্যালকনের সাথে এসে দেখা করে টুরিস্টকে ফ্যালকন তার নিজের পুরনো স্যুটে দেখে তাকে বলে সবই ঠিক আছে, কিন্তু ফ্যালকন হতে গেলে তোমাকে অনেক ভালো ফাইট শিখতে হবে। আমার জানা মতে একজন লোক আছে যে কিনা তোমাকে ফিরেই ফাইট শেখাতে পারবে। এই কথা বলেই ফ্যালকন টুরিস্টকে আইসিয়া নামের তার পুরনো একজন বন্ধুর সাথে দেখা করতে নিয়ে যায়। আইসিয়াকে দেখার পর টুরিস্ট আস্তে আস্তে বলে এই বৃদ্ধ লোক আমাকে কি শেখাবে। এইটা শোনার পর আইসিয়া ডাম্বেলে এমন জোরে ঘুষি মারে
এর ফলে ডাম্বেলটি টুরিস্টের মাথার উপর দিয়ে উড়ে গিয়ে পেছনে পড়ে। এটা দেখার পর টুরিস্ট বুঝতে পারে যে সে আসলে ঠিক মানুষের কাছেই এসেছে। ফ্যালকন যখন টুরিস্টকে বলে এ হলো আইসিয়া, তখন টুরিস্ট তাকে বলে তার মানে উনি সেই ফেমাস আইসিয়া যে আসলে প্রথম ক্যাপ্টেন আমেরিকা ছিল। আইসিয়া টুরিস্টকে জানায়, হ্যাঁ আমি প্রথম ক্যাপ্টেন আমেরিকা ছিলাম। টুরিস্ট যখন তার কাছে জানতে চায় তাহলে আপনি এত বছর কোথায় ছিলেন, তখন আইসিয়া তাকে বলে আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন। আমাকে 30 বছর তারা রুফ নামের একটি জেলখানায় আটকে রাখে। তারপর কিছুক্ষণ কথা বলে তারা তিনজন মিলে প্র্যাকটিস শুরু করে দেয়। তারা যখন প্র্যাকটিস করছিল ঠিক তখনই ফ্যালকনকে প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট কল করে প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে প্রেসিডেন্ট তার সাথে কথা বলতে চায়। ফ্যালকনের সাথে যে প্রেসিডেন্ট কথা বলতে চায় কথাটা শোনার পর আইসিয়া সেখান থেকে চলে যায়। তার উপরে যে রাগ করে আইসিয়া সেখান থেকে চলে গেছে এই ব্যাপারটা বুঝতে পেরে ফ্যালকন তার সাথে গিয়ে কথা বলে। ফ্যালকন তাকে জানায়, দেখো আমি জানি তুমি রসকে পছন্দ করো, মানছি তোমার উপর এক প্রেসিডেন্ট নির্মম অত্যাচার করেছে, কিন্তু সব প্রেসিডেন্ট তো আর এক না। যেহেতু প্রেসিডেন্ট আমাদেরকে ইনভাইট করেছে তার মানে আমাদেরকে সেখানে যেতেই হবে। প্রথমে প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র আমাকে ইনভাইট করলো, আমি তাকে সাফ জানিয়ে দিয়েছি যে যদি তোমরা চাও আমি সত্যি সত্যি সেখানে যাই তাহলে আমার সাথে তোমাদেরকে আইসিয়াকেও ইনভাইট করতে হবে। তাদের হাতে আর কোনো উপায় না থাকার কারণে তারা তোমাকেও হোয়াইট হাউসে ইনভাইট করেছে। এই কথা শোনার পর আইসিয়া প্রথমে যেতে না চাইলেও ফ্যালকন যখন তাকে রিকোয়েস্ট করে তখন সে আর ফ্যালকনের কথা ফেলতে পারে না। সেদিন রাতে তাদেরকে হোয়াইট হাউসে নিতে একটি লাক্সারিয়াস গাড়ি তাদেরকে পিক আপ করতে আসে। হোয়াইট হাউসে যাওয়ার পর তারা দেখতে পায় সে প্রায় সব ধরনের প্রেসরাই এসেছে। টরিস্টের ড্রিম ছিল হোয়াইট হাউসে আসা। সে হঠাৎ করে হোয়াইট হাউসে পৌঁছে যাওয়ার কারণে সে এক্সাইটেড হয়ে একের পর এক সেলফি তুলতে থাকে। অনেক সুন্দর করে সেলফি তোলার কারণে আইসিয়া তাকে বলে সেলফিগুলো আমার মোবাইলে ট্রান্সফার করে দাও। টরেস যখন আইসিয়ার মোবাইলে সেলফিগুলো ট্রান্সফার করছিল তখন টরেস বুঝতে পারে আইসিয়ার মোবাইল ঠিকঠাক মতো কাজ করছে না। তো যাই হোক, কিছুক্ষণ পর প্রেসিডেন্ট আর অ্যাসিস্ট্যান্ট এসে ফ্যালকনকে বলে তোমার সাথে প্রেসিডেন্ট কথা বলতে চায়। ফ্যালকন প্রেসিডেন্টের রুমে যাওয়ার পর প্রেসিডেন্ট সবাইকে বাইরে চলে যেতে বলে। সবাই বাইরে চলে যাওয়ার পর প্রেসিডেন্ট ফ্যালকনকে বলে দেখো আমি জানি তোমার সাথে আমার সম্পর্ক ভালো না, কারণ তোমার কাজ করার ধরন আর আমার কাজ করার ধরন কখনোই ম্যাচ করে না, কিন্তু তারপরও আমেরিকার ভালোর জন্য আমি তোমাকে এখানে আসতে বলেছি। আমি তোমার সাথে সব ঝামেলা মিটিয়ে নিয়ে একসাথে কাজ করতে চাই। যেহেতু পৃথিবীতে একের পর এক এলিয়েনরা আবারও আক্রমণ করছে, এজন্য আমি চাই পুনরায় অ্যাভেঞ্জারদেরকে একত্র করো। বোম মেরে রেড ওয়াইন ফ্যাল গাড়ি উড়িয়ে দেওয়ার পর সে একজনকে ফোন করে। ফোন করার পর সে বলে ফ্যালকনের চ্যাপ্টার ক্লোজ। এই কথা বলে সে যখন ফ্যালকন মারা গেছে কিনা শিওর হতে যায় ঠিক তখনই ফ্যালকন তার উপর আক্রমণ করে বসে। এরপরে এখানে রেড ওয়াইন ভার্সেস ফ্যালকন দুর্দান্ত একটি ফাইট শুরু হয়ে যায়। কিছুক্ষণ দুর্দান্ত ফাইট চলার পর এক পর্যায়ে ফ্যালকন তাকে ধরে ফেলে। তার বুকের ডান পাশে একটি ছুরি ঢুকিয়ে দিয়ে ফ্যালকন তার কাছে জানতে চায় সত্যি করে বলো তুমি কার হয়ে কাজ করো। রেড ওয়াইনার কিছু বলার আগেই তার ফোনে একটি কল আসে। কলটি রিসিভ করার পর বিপরীত সাইড থেকে ফ্যালকনকে বলা হয় তুমি অনেক ভালো ফাইট করেছো, কিন্তু এরপরে কি হবে? তুমি যাকে ধরেছো সে কেন পৃথিবীর কেউ জানা। এর পরের সিনে আমরা দেখতে পাই প্রেসিডেন্ট ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আর ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে জরুরি একটি মিটিং ডেকেছে। সেই মিটিং এ ইউএস প্রেসিডেন্ট তাদেরকে বলে আমি চাই আপনারা আমার সাথে থাকুন। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে আমরা সবাই মিলে সেই সম্পদ উত্তোলন করতে পারবো। এই কথা শোনার পর ইন্ডিয়ার প্রেসিডেন্ট তাকে বলে আজকে হোয়াইট হাউসে যা হয়েছে তারপর পৃথিবীর আর কোনো দেশের প্রেসিডেন্ট আপনার উপর বিশ্বাস করবে না, কারণ আপনি তো আপনার নিজের বাড়িতেই সেফ না, তাহলে আমাদের কি রক্ষা করবে? তারপরও সেই সেলেস্টিয়াল অবজেক্টে যেহেতু জাপান সাগরে রয়েছে, আপনি যদি জাপানের প্রধানমন্ত্রীকে রাজি করাতে পারেন তাহলে আমরা আপনার সাথে আছি। তাদের এই কথা শুনে ইউএস প্রেসিডেন্ট তাদেরকে বলে আমি যে করেই হোক জাপানের প্রেসিডেন্টকে রাজি করাবই। এর পরের সিনে আমরা দেখতে পাই ফ্যালকন টরিস্টের কাছে পৌঁছে গেছে। সেখানে যাওয়ার পর ফ্যালকন রেড ওয়ার্নারের ফোন দিয়ে টরিস্টকে বলে এই মোবাইলের লাস্ট কল ট্র্যাক করো। টরিস্ট যখন সে মোবাইলটিকে আনলক করছিল তখন টরিস্ট ফ্যালকনকে বলে তোমার কথা মতো আমি রুথের কুণ্ডলি বের করেছি। এন্ড গেস হোয়াট, রুথ আমাদের ব্ল্যাক উইডোর মতো হাইলি ট্রেন একজন সোলজার। ব্ল্যাক উইডোর
রুথের মতো সেও ইসরায়েলে বড় হয়েছে। তারা যখন রুথকে নিয়ে কথা বলছিল তখন একটি জিনিস খেয়াল করে সে সিসিটিভি ফুটেজে দেখতে পায় আইসি একদম প্রেসিডেন্টের কাছেই ছিল, আর যদি প্রেসিডেন্টকে মারার উদ্দেশ্যেই থাকতো তাহলে সে ইজিলি প্রেসিডেন্টকে মেরে ফেলতে পারত। তার মানে এইটার দ্বারা আইসিএফ কে দিয়ে যে কাজটি করিয়ে থাক না কেন তার উদ্দেশ্য প্রেসিডেন্টকে মারা ছিল না। সো যাই হোক, কিছুক্ষণের মধ্যে টুরিস্ট সেই ফোনের লাস্ট কলের লোকেশন বের করে ফেলে। তারা তখন দেখতে পায় সেই ফোনটি একটি ইউএসবি স্ক্যাম থেকে করা হয়েছিল। গুগল ম্যাপের মাধ্যমে সেই জায়গায় কোনো স্যাটেলাইট ইমেজ নেই, তার মানে এই জায়গায় যা করা হয় তা অনেক সিক্রেট ভাবে করা হয়। লোকেশনটি পাওয়ার পর ফ্যালকন সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে এফবিআই এজেন্ট রোদ তখন আইসিএফ বাদে বাকি যে 4 জন ছিল তাদের সাথে দেখা করতে চায়, কিন্তু রোদ যখন সেখানে যায় তখন সে দেখতে পায় একজন আর্মি অফিসারও সেদিকে এগিয়ে যাচ্ছে। রোদকে দেখে কোনো কিছু না বলে আর্মি অফিসার সেই বন্দীদেরকে মেরে ফেলে। বন্দীদেরকে মারার পর সেই আর্মি অফিসার নিজের মাথায় গুলি করে নিজেও সুইসাইড করে। এগুলো দেখে রোদ অনেক অবাক হয়ে যায়। একটি জিনিস রোদ খেয়াল করে দেখতে পায়, সেখানেও সে একই মিউজিক পাচ্ছে যে মিউজিক হোয়াইট হাউসের মধ্যে বেজেছে। তার আর তখন বুঝতে বাকি থাকে না যে এই কাজটির পেছনে অন্য কেউ আছে। এই জন্য সে আইসিয়াকেও সেই কারাগার থেকে তার রুফে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই প্রেসিডেন্ট জাপানের প্রেসিডেন্টের সাথে কথা বলতে জাপানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সে যখন জাপানে ওখানে যাচ্ছিল ঠিক তখনই তার ফোনে একটি কল আসে। কলটি রিসিভ করার পর বিপরীত সাইড থেকে সেই লোকটি প্রেসিডেন্টকে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি প্রেসিডেন্ট হওয়ার পর আমাকে তো করে দেবে, কিন্তু তুমি সেটা করোনি। আমার সাথে বিশ্বাসঘাতকতা করার ফল কতটা ভয়ঙ্কর হবে সেটা তুমি সামনে বুঝতে পারবে। আর হ্যাঁ, খুব শীঘ্রই তোমার এই সিক্রেট ল্যাবের ব্যাপারে পৃথিবীর মানুষ জেনে যাবে। এই কথা শোনার পর প্রেসিডেন্ট সোজা রোদকে ফোন করে। ফোন করার পর প্রেসিডেন্ট তাকে বলে, তুমি যেখানেই থাকো না কেন সোজা আমার সিক্রেট ল্যাবে চলে যাও। অন্যদিকে টরেস এবং ফ্যালকন ততক্ষণে সেই ল্যাবের কাছে পৌঁছে গেছে। সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় ল্যাবের চারপাশে অনেক টাইট সিকিউরিটি দিয়ে ঘেরা। তার মানে এখানে যাই হয়ে থাক না কেন তা অনেক সিক্রেট। ফ্যালকন তার ড্রোনের সাহায্যে সিকিউরিটি গার্ডদের চোখ ফাঁকি দিয়ে সেই ল্যাবের মধ্যে ঢুকে পড়ে। সেখানে যাওয়ার পর তারা যা দেখে তা দেখার পর তাদের চোখ কপালে উঠে যায়, কারণ সেই ল্যাবে শত শত মানুষের ডিএনএ স্যাম্পল রয়েছে। সেখানে ব্রুসব্যান আর আইসিআই এর পাশাপাশি প্রেসিডেন্টের ডিএনএ স্যাম্পলও রয়েছে, আর তাদের সবার এই ডিএনএ দিয়ে এখানে অনেক ভয়ঙ্কর কিছু করা হচ্ছিল। অন্যদিকে ততক্ষণে ইউএস প্রেসিডেন্ট জাপান পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর ইউএস প্রেসিডেন্ট জাপানের প্রেসিডেন্টকে বুঝিয়ে বলে, দেখুন আমাদের একত্র হয়ে মিলে কাজ করতে হবে। এই কথা শোনার পর জাপানের প্রেসিডেন্ট ইউএস এর প্রেসিডেন্টকে বলে, আপনার কি প্ল্যান আমি সেটা ধরে ফেলেছি। আমার সিক্রেট এজেন্টরা আপনার গোপন প্ল্যানের ব্যাপারে জেনে গেছে। তাদের অনুসন্ধানে বেরিয়ে আসছে আপনার সিআইএ এজেন্টরাই আমাদের সেই জিনিসটাকে চুরি করেছিল। আমাদের নিজেদের জিনিস চুরি করে হোয়াইট হাউসে নিয়ে গিয়ে আবার আপনারা আমাদেরকে সেটা ফিরিয়ে দিয়েছেন, যাতে করে পৃথিবীর মানুষ এটা মনে করে ইউএসএ সব সময় জাপানের ভালো চায়। কিন্তু এখন তো আপনারা ধরা পড়ে গেছেন, আমি আর আপনাদের সাথে কাজ করব না। যারা একবার ধোঁকা দিতে পারে তারা বারবার ধোঁকা দিতে দ্বিধা বোধ করবে না। জাপানের প্রধানমন্ত্রী মুখ থেকে এসব কথা শুনে ইউএস প্রেসিডেন্ট অনেক রেগে যায়। সে বলে, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের অফিসাররা যদি এই জিনিসটাকে চুরি করতোই তাহলে আর আপনাদের কাছে ফিরিয়ে দিত না। আর যদি বলি একসাথে কাজ করার কথা, তাহলে আপনি যদি আমাদের সাথে মিলে কাজ নাও করে থাকেন তারপরেও সে সম্পূর্ণ সেলেস্টিক্যাল অবজেক্টের খনিজ সম্পদের একমাত্র দাবিদার হলো আমেরিকা। প্রয়োজনে আমেরিকা জাপানের ওপর আক্রমণ করে হলেও সে জিনিসটিকে ছিনিয়ে নেবে। এই কথা বলে জাপানের প্রেসিডেন্টকে থ্রেট দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট সেখান থেকে সোজা তাদের সমুদ্রের মাঝখানে বেস ক্যাম্পে চলে যায়। অন্যদিকে সেই সিক্রেট ল্যাবে টরিস্ট কম্পিউটার কাটাকাটি করার পর জানতে পারে যেই প্রেসিডেন্টের ওপর আক্রমণ করেছে সে এইখানেই থাকতো, কারণ এই লোকটি লাইটকে ইউজ করে যে কোনো মানুষকে নিজে বসে নিয়ে আসতে পারে। তারা সবকিছু জেনে যাওয়ার পরপরই সেই লোকটি তাদের সামনে চলে আসে। তাকে দেখার পর আমরা বুঝতে পারি এই লোকটি আসলে স্টেন। যারা ইনক্রেডিবল হাল্ক মুভি দেখেছেন তারা তো স্টেনকে খুব ভালোভাবেই চেনেন। ইনক্রেডিবল হাল্ক মুভি শেষে স্টেনের শরীরে হাল্কের রক্ত
মতো চলে যায়। এর ফলে স্ট্যান হাল্কের মতো না হলেও তার মাথা কয়েকশো কম্পিউটারের চাইতেও বেশি বুদ্ধিমান হয়ে যায়। এজন্য স্ট্যান তার এই বুদ্ধি ইউজ করে সে চাইলে যে কোনো কিছুই করতে পারে। স্ট্যানকে দেখার পর ফ্যালকন তার কাছে জানতে চায় কেন প্রেসিডেন্টকে মারার চেষ্টা করেছো। এটা শোনার পর স্ট্যান তাকে বলে, সবাই কেন মনে করে আমি প্রেসিডেন্টকে মারার চেষ্টা করেছি। যদি আমার উদ্দেশ্য প্রেসিডেন্টকে মারারই হতো তাহলে আমি তাকে অনেক আগেই মারতে পারতাম। সে আমাকে কথা দিয়েছিল প্রেসিডেন্ট হওয়ার পর সে আমাকে মুক্ত করে দেবে, কিন্তু সে আমায় দেওয়া সেই কথাটি রাখে। তার এসব কথা শুনে ফ্যালকন তাকে বলে, অনেক হয়েছে বকবক। এই কথা বলে ফ্যালকন যখন তাকে মারতে যায় ঠিক তখনই স্ট্যান কিছু ইউএস আর্মিকে নিজের বশে এনে ফ্যালকনের ওপর লেলিয়ে দেয়। ফ্যালকন আর টরিস্ট মিলে যখন সে আর্মি অফিসারদের সাথে ফাইট করছিল এই সুযোগে স্ট্যান সেখান থেকে পালিয়ে যায়। আর্মি অফিসারদেরকে মারার পর টরিস্ট আর ফ্যালকন যখন স্ট্যানকে খুঁজছিল তখন তারা দেখতে পায় সেখানে রুথ চলে আসছে। সেখানে আসার পর রুথ ফ্যালকনকে বলে, তুমি ঠিক ছিলে। আইসিয়াকে সম্মোহন করে স্ট্যান প্রেসিডেন্টকে মারার প্ল্যান করেছিল। এই কথা শোনার ফ্যালকন তাকে বলে, স্ট্যান্ডের প্ল্যান প্রেসিডেন্টকে মারা না, তার প্ল্যান অনেক বড় কোনো কিছু। সে জাপানের কাছ থেকে অ্যাডমিনিয়াম চুরি করেছিল। এরপর সে একজন এফবিআই অফিসারের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকেই সে অ্যাডমিনিয়াম চুরি করার মাফিয়াগুলো টাকা পেমেন্ট করে, যাতে জাপানের গোয়েন্দা অনুসন্ধান করার সময় বুঝতে পারে এই কাজটি ইউএস আর্মিরাই করেছে। স্ট্যান আসলে জাপান আর ইউএস এর মধ্যে একটি ঝামেলা লাগিয়ে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর প্ল্যান করেছে। এজন্য আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্টকে এ ব্যাপারে জানাতে হবে। এই কথা শোনার পর রুথ ফ্যালকনকে বলে, কিন্তু প্রেসিডেন্ট তো অলরেডি জাপান সাগরে রয়েছে। এই কথা শোনার পর ফ্যালকন তাকে বলে, তাহলে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছাতে হবে। কিন্তু তারা যতক্ষণ সেখানে যায় ইউএস প্রেসিডেন্ট জাপানের আর্মিকে ভয় দেখাতে দুইটি ফাইটার জেটকে রণতরী থেকে উত্তোলন করতে বলে। টেক অফ করার কিছুক্ষণ পর স্ট্যান গান শুনিয়ে সে ফাইটার জেটের পাইলট গুলোকে নিজের বশে নিয়ে নেওয়ার পর স্ট্যান তাদেরকে বলে তারা যেন গিয়ে জাপান শিপের ওপর আক্রমণ করে। ধীরে ধীরে সে পাইলট গুলো যখন জাপান শিপের দিকে এগিয়ে যাচ্ছিল ততক্ষণে সেখানে ফ্যালকন আর টরিস্ট পৌঁছে যায়। ফ্যালকন যখন জানতে পারে তাদের বিমানের পাইলটরা তাদের কোনো কথা শুনছে না, তখন ফ্যালকন আর টরিস্ট মিলে তাদেরকে থামানোর জন্য সেদিকে যেতে থাকে। কিন্তু তারা যতক্ষণে সেখানে যায় তত অনেক বেশি দেরি হয়ে গেছে। তারা জাপান শিপের ওপর আক্রোশেছে। আমেরিকার বিমান থেকে কয়েকটি মিসাইল যখন জাপান শিপে এসে হিট করে তখন জাপান শিপ থেকেও কয়েকটি বিমান ফ্লাই করে জাপানের ফাইটার শিপগুলো তখন আমেরিকার শিপের দিকে এগিয়ে যাচ্ছিল। ফ্যালকন তাদেরকে বোঝানোর চেষ্টা করার পরেও তারা ফ্যালকনের কোনো কথাই শুনছিল না। এক পর্যায়ে তারা আমেরিকান শিপ লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুটতে থাকে। ফ্যালকন আর টুরিস্ট দুইজনে মিলে সে মিসাইল গুলোকে একে একে ইন্টারসেপ্ট করতে থাকে। মিসাইল গুলোকে ইন্টারসেপ্ট করার পর ফ্যালকন ইউএস আর্মির দুটি প্লেনকে ভূপাতিত করে। ফ্যালকন যে তাদের নিজেদের প্লেনকেই ভূপাতিত করেছে এটা দেখার পর জাপানের প্রেসিডেন্ট তাদের ফাইটার জেটকে ফিরে আসতে বলে, কিন্তু স্ট্যান যেখান থেকে জাপানের একজন পাইলটকে সম্মোহিত করে ফেলে এজন্য জাপানের সে পাইলটটি আবারও আমেরিকা শিপের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে তখন ইউএস প্রেসিডেন্ট সবকিছু যোদ্ধাজ থেকে পর্যবেক্ষণ করছিল। ঠিক তখনই প্রেসিডেন্টকে স্ট্যান ফোন করার পর স্ট্যান প্রেসিডেন্টকে আগের কথা মনে করে দিয়ে ধীরে ধীরে রাগাতে শুরু করে। সে বলে, তোমার কারণে তোমার মেয়ে আজ তোমাকে দেখতে পারে না। সত্যি কথা বলতে কি, আমাকে মনস্টার মতো দেখতে হলেও তুমি আসলে সত্যিকারের এক মনস্টার, কারণ তুমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য হাজার হাজার নিরীহ মানুষকে মেরে ফেলেছো। স্ট্যানের মুখ থেকে এসব কথা শুনে রেগে মেগে ধীরে ধীরে প্রেসিডেন্টের শরীর অনেক গরম হতে শুরু করে। প্রেসিডেন্টের এই অবস্থা দেখার পর আমরা বুঝতে পারি প্রেসিডেন্টের মধ্যে যে কোনো ঝামেলা আছে। ধীরে ধীরে প্রেসিডেন্ট যখন লাল হয়ে যাচ্ছিল ঠিক তখনই তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে। অন্যদিকে ফ্যালকন এবং টরিস্ট কন্ট্রোলে থাকা সে লাস্ট বিমানটিকে থামানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে সেই বিমানটি থেকে অনেকগুলো মিসাইল ইউএস শিপের দিকে লঞ্চ করা হয়। ফ্যালকন তখন টরিস্টকে বলে, তুমি মিসাইল গুলোকে সামলাও আর আমি বিমানটিকে সামলাচ্ছি। ফ্যালকনের কথা মতো টরিস্ট তখন সে মিসাইল গুলোর সামনে গিয়ে একে একে সবগুলো মিসাইলকে ইন্টারসেপ্ট করছিল। বেশিরভাগ মিসাইলকে ইন্টারসেপ্ট করার পরও একটি মিসাইল এসে টরিস্টের শরীরে হিট করে।
এর ফলে টরিস্ট আহত অবস্থায় গিয়ে একদম সমুদ্রের মধ্যে পড়ে। অন্যদিকে ফ্যালকন অনেক কষ্টের পর সামহাও সে বিমানটিকে ভূপাতিত করে। স্ট্যান যখন বুঝতে পারে তার প্লেনটি ফেল হয়ে গেছে তখন তো সে আগে একদম ফসতে থাকে। এর পরের সিন আমরা দেখতে পাই টরিস্টকে সমুদ্র থেকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেকগুলো সার্জারি করার পর ফাইনালি টরিস্ট আশঙ্কা মুক্ত হয়। ফ্যালকন যখন দূর থেকে দাঁড়িয়ে টরিস্টকে দেখছিল, ঠিক তখনই ফ্যালকনের কাছে তার একজন পুরনো বন্ধু আসে। And guess what? তার এই পুরনো বন্ধু হলো বাকি। অনেকদিন পর বাকিকে দেখে ফ্যালকন তো খুশিতে আত্মহারা। কিছুক্ষণ গল্প করার পর সে বাকিকে বলে প্রেসিডেন্ট চাচ্ছে আমি যেন আবার পুনরায় অ্যাভেঞ্জার্স তৈরি করি। এই কথা শুনে বাকি একটু মুচকি হেসে সেখানে থেকে চলে যায়। সো যাই হোক, এর পরের সিনে আমার প্রেসিডেন্টকে দেখতে পাই। কালকে জাপান আর ইউএস এর মধ্যে যা হয়েছে তা নিয়ে আজকে প্রেসিডেন্টের প্রেস ব্রিফিং করার কথা ছিল। প্রেস ব্রিফিং এ যাওয়ার আগে প্রেসিডেন্ট তার মেয়েকে কল করে সে বলে ব্রুস ব্যানারের সাথে আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আজকে 16 বছর ধরে আমি তোমাকে দেখি না, এজন্য অনেক দিন ধরে আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? তার মেয়ে তখন তাকে বলে আগে আপনি ভালো হন, তারপর আমি আপনার সাথে একাই এসে দেখা করব। মেয়ের মুখ থেকে এই কথা শুনে প্রেসিডেন্টের মন খারাপ হয়ে যায়। প্রেসিডেন্ট যখন প্রেস ব্রিফিং করতে যায় ঠিক তখনই ফ্যালকনের কাছে এসে স্ট্যান দেখা করে। হঠাৎ করে হোয়াইট হাউসের পাশে স্ট্যানকে দেখে ফ্যালকন তার কাছে জানতে চায় এখন আবার তুমি কি চাও, তোমার তো কালকে চপাট হয়ে গেছে। সে বলে যেহেতু আমাকে দেখতে মনস্টারের মতো এজন্য আমাকে আর কেউ পছন্দ করে না, এজন্য আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে আসছি। কিন্তু তার আগে আমাকে যে মনস্টার বানিয়েছে আমি তাকেও সবার সামনে মনস্টার বানাতে চাই। অন্যদিকে প্রেসিডেন্ট যখন সবার সামনে প্রেস ব্রিফিং এ আসে তখন সাংবাদিকরা প্রেসিডেন্টকে অনেক উল্টাপাল্টা প্রশ্ন করে। স্ট্যান সেখানে থাকা স্পিকারকে হ্যাক করে। স্ট্যান আর প্রেসিডেন্টের কল রেকর্ড সবার সামনে ফাঁস করে দেয়। তাদের এসব কল রেকর্ড পাবলিকলি ফাঁস হয়ে যাওয়ার কারণে প্রেসিডেন্ট ধীরে ধীরে রাখতে শুরু করে। অতিরিক্ত রেগে যাওয়ার ফলে প্রেসিডেন্ট তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে। ধীরে ধীরে প্রেসিডেন্ট তখন রেড হাল্কে পরিণত হয়। প্রথম থেকে স্ট্যানের এটাই পরিকল্পনা ছিল যে সে সবার সামনে প্রেসিডেন্টকে মনস্টারে পরিণত করবে। এজন্য স্ট্যান প্রেসিডেন্টের ঔষধের ধীরে ধীরে হাল্কের ডিএনএ মিশিয়ে তাকে খাওয়াত। সো যাই হোক, প্রেসিডেন্ট রেড হাল্কে পরিণত হওয়ার পর সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। সিকিউরিটি গার্ডরা যখন রেড হাল্কের ওপর গুলি চালায় তখন রেড হাল্ক নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রেড হাল্ক তখন সামনে যাকে পাচ্ছিল তাকে মেরে ফেলছিল। সিকিউরিটি গার্ডদেরকে মেরে রেড হাল্ক যখন হোয়াইট হাউস ভাঙচুর করছিল ঠিক তখনই সেখানে ফ্যালকন চলে আসে। আর এরপরে আমরা ফ্যালকন ভার্সেস রেড হাল্ক দুর্দান্ত একটি ফাইট দেখতে পাই। অনেকদিন পর হাল্ককে বড় পর্দায় দেখে মানুষ এক পাগল হয়ে যায়। হলের মধ্যে সিটি মারতে থাকে। রেড হাল্ক এতটাই ব্রুটাল ছিল যে সে ফ্যালকনকে অনেক বাজে মারতে শুরু করে। ফ্যালকন তখন বুঝতে পারে সে রেড হাল্ককে কোনো দিনও হারাতে পারবে। তখন সে রেড হাল্ককে সেখান থেকে দূরের দিকে নিয়ে যেতে থাকে। প্রেসিডেন্টের চেরি ফুল অনেক পছন্দ, কারণ তার মেয়ে চেরি ফুল অনেক ভালোবাসে। এজন্য ফ্যালকন রেড হাল্ককে লেলিয়ে একটি চেরি ফুল বাগানে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর আমরা ফ্যালকন ভার্সেস রেড হাল্ক দুর্দান্ত একটি ফাইট দেখতে পাই। ফ্যালকনকে মারতে মারতে রেড হাল্ক এক পর্যায়ে তার একটি পাখা ভেঙে ফেলে। পাখাটি ভাঙার পর রেড হাল্ক যখন ফ্যালকনকে একদম মেরে ফেলার জন্য তার দিকে এগিয়ে আসছিল তখন ফ্যালকন তার বেঁচে থাকা অন্য আরেকটি পাখা একদম রেড হাল্কের বুকের ভেতরে ঢুকিয়ে দেয়। আর এর ফলে সেখানে অনেক বড় একটি এক্সপ্লোশন হয়। এত বড় এক্সপ্লোশনের ফলে রেড হাল্ক আর ফ্যালকন দুইজনই অনেক বাজে ব্যাহত হয়। এরপরেও রেড হাল্ক ফ্যালকনকে মারার জন্য তার দিকে এগিয়ে আসতে থাকে। ফ্যালকন তখন তাকে বলে প্রেসিডেন্ট আমি জানি আপনি এখনো রেড হাল্কের কন্ট্রোলে আছেন, আমি জানি আপনি চাইলে এখন আমাকে মাত্র একটি ঘুষি মেরে ফেলতে পারেন। যদি এটা করেন তাহলে স্ট্যানের কথাই সত্যি হয়ে যাবে। পৃথিবীর চোখে আপনি যখন মনস্টার হয়ে যাবেন, কিন্তু আপনি চাইলে সারেন্ডার করে এখন হিরো হয়ে যেতে পারেন। অন্তত আপনার মেয়ের জন্য হলেও আপনি সারেন্ডার করে সব পাপের প্রায়শ্চিত্ত করতে পারেন। ফ্যালকন যখন তাকে এসব
কথা বলছিল ঠিক তখনই তার হাতে একটি চেরি ফুল এসে লাগে। চেরি ফুলটি দেখে প্রেসিডেন্টের তার মেয়ের কথা মনে পড়ে যায়। সে তখন রেড হাল্ক থেকে আবারও তার মানুষ রূপে পরিণত হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই প্রেসিডেন্টকে দার রাফ নামের সেই স্পেশাল জেলে রাখা হয়েছে। প্রেসিডেন্ট স্বেচ্ছায় নিজের সব দোষ কবুল করে সে প্রেসিডেন্টের পদ ছেড়ে দিয়েছে। কয়েকদিন পর প্রেসিডেন্টের সাথে দেখা করতে ফ্যালকন সেই জেলে যায়। সেখানে ফ্যালকন একা যায় না, তার সাথে একজন স্পেশাল মানুষও যায়। আর গেস হোয়াট, সেই স্পেশাল মানুষটি হলো থান্ডারবোল্ট রুসের মেয়ে। এত বছর পর তাকে দেখে আমার ইনক্রেডিবল হাল্ক মুভির কথা মনে পড়ে গেছে। তাদের বাবা মেয়েকে পার্সোনাল কিছু টাইম স্পেন্ড করতে দিয়ে ফ্যালকন সেখান থেকে চলে যায়। মুভিটির পোস্টার সিনে আমরা দেখতে পাই ফ্যালকন সেই জেলের মধ্যে স্ট্যানের সাথে গিয়ে দেখা করেছে। স্ট্যান তখন ফ্যালকনকে মাল্টিভার্স এবং ডক্টর ডুমের কথা বলে, কিন্তু স্ট্যানের এইসব কথা ফ্যালকনের সবকিছু মাথার উপর দিয়ে যায়। তার মানে এইটাই, স্ট্যান মাল্টিভার্সের ব্যাপারে অনেক আগে থেকেই জানে। সুতরাং আমরা স্ট্যান অথবা রেড হাল্ককে সামনের যে কোনো মুভিতে দেখতে পারি। মুভিটির রেটিং কত হওয়া উচিত তা নিচে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর এমন নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে জানতে এবং পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।